আপনি কি 6th ফ্লোরে যাবেন? কুসুম আন্টির ওখানে? আপনাকে এখানে আগে কখনো দেখিনি। আমায় এভাবে ঠকাতে পারো না সোনাম। ভালোবেসেছি আমি তোমায়, কত কিছু ছেড়েছি জানো আমি। আমার কিছু করার নেই নবীন, প্লিজ আমাকে একটু বোঝো। কি বুঝবো? যে আমি একজন বিশ্বাসঘাতককে বিশ্বাস করেছি। তোমার জীবন আমি নরক করে দেব সোনাম, ঠিক করে তোমাকে বাঁচতে দেব না আমি। কাট কাট! আরে নবীন, এটা তুই কি করছিস? নিজের প্রেমিকার সাথে এমন ভাবে রাগ করে কেউ কথা বলে নাকি? ও আমায় ঠকিয়েছে, তো এক্সপ্রেশন রাগেরই আসবে। আসবে, কিন্তু রাগের তো অনেক টাইপ থাকে বল। তুই ওকে ভালোবাসিস, তোর কষ্ট হচ্ছে, এত রাগের মধ্যেও সেই ভালোবাসাটা থাকতে হবে। তোর চোখে সেই নরম ভাবটা থাকবে। ভাই তোর দেখছি অনেক এক্সপিরিয়েন্স, তো তুই করছিস না কেন এটা? দেখ নবীন, কথা বাড়াস না, আমি একজন ডাইরেক্টর। তাহলে একটারও হয়ে যা। দেখ তোকে না আমি আরে এখন তোরা দুজন থামবি? এখানে কাজ করতে এসেছিস না ঝগড়া করতে এসেছিস? দেখ, আমি তো আমার কাজটাই করছি। এই নবীন কেমন তেরা বেকা কথা বলে যাচ্ছে। মনে হচ্ছে প্যাক আপ করে দিতে হবে। বা হ্যাঁ, তুই যদি আমাকে এত বছর পরে অ্যাক্টিং শেখাতে আসিস, তাহলে আমার খারাপ লাগবে না? এই রাহুল, আরে এদিকে আয়। কি হয়েছে ভাই? এই দেখ, রজত, তুমি সিঁড়ি দিয়ে যাও, আমরা লিফটে যাচ্ছি। হ্যাঁ ইয়েস স্যার। দেখো, স্যার, দরজা তো বন্ধ। রবি এটা খোলো। রজত, খোলার চেষ্টা করো, কিন্তু খুব সাবধানে, ভেতরে যেন কেউ বুঝতে না পারে। মাই গড! স্যার ও তো মরে গেছে। খুনি শুটারকেও মেরে দিয়েছে? কিন্তু স্যার মেইন ডোর যদি ভেতর থেকে বন্ধ থাকে, তাহলে খুনি ভেতরে ঢুকলো কি করে? খুনি বাড়ির ভিতরে নয়, বাড়ির বাইরে ছিল। যেই ও শিকারের দিকে তাক করেছে, খুনিও এর ওপর টার্গেট করেছে আর গুলি চালিয়ে দেয়। একে একটু উল্টাও তো। স্যার গুলি তো A4 হয়ে গেছে। গুলিটা যদি এফোর ওপর চলে থাকে, তাহলে গুলিটা এই ঘরেই রয়েছে। রবি, খোঁজো দেখি। স্যার, স্যার একটা ব্যাপার বুঝতে পারছি না,
বাচ্চারা আমাদের বলেছিল যে ওরা এই লোকটিকে এখানে জানলায় দাঁড়িয়ে থাকতে দেখেছে। যদি ওর বাইরে থেকে গুলি লাগে তাহলে ওর এভাবে পড়া উচিত ছিল, মানে ওর পাটা জানলার দিকে, কিন্তু ও তো উল্টো পড়ে আছে, ওর মাথাটা জানলার দিকে। স্যার বুলেট কোথাও পাওয়া যায়নি। আচ্ছা, এই ঘরে কোনো বুলেট পাওয়া যায়নি, লোকটা উল্টে পড়ে আছে। বুঝে উঠতে পারছি না এই পুরো চক্করটা কি। স্যার, এর পকেটে এই দুটো বুলেট আর কিছু টাকা পাওয়া গেছে। কোনো আইডি বা নাম ঠিকানা পাওয়া যায়নি। এই ধরনের লোক তার আইডি প্রুফ নিয়ে সবার সামনে ঘুরবে নাকি? কিন্তু স্যার এখানেও মারতে কাকে এসেছিল? এখানে দাঁড়িয়ে থেকে এই বিল্ডিং এর কাউকে তো মারতে আসবে না। নিশ্চয়ই এমন কোনো লোককে মারতে এসেছিল যে এই সামনে রাস্তায় দাঁড়িয়েছিল বা রাস্তায় আসার কথা ছিল। রজত, আমি আসার সময় দেখলাম এই কম্পাউন্ডের বাইরে একটা জুয়েলারি শপ আছে। ওই জুয়েলারি শপের বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সিসিটিভি ক্যামেরা, রবি, ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজটা নিয়ে এসো। আর বিল্ডিং এর ওয়াচম্যানকেও ওপরে পাঠিয়ে দাও। স্যার কি ভাবছো রজত? সামনে এতগুলো বিল্ডিং, এতগুলো ফ্ল্যাট, আমরা কি করে জানতে পারবো কোথা থেকে গুলি চালানো হয়েছিল? জানা যেতে পারে রজত, যে অ্যাঙ্গেল থেকে গুলি এই লোকটার শরীরের ভেতরে ঢুকেছে ওই অ্যাঙ্গেল দিয়েই খোঁজ পাওয়া যাবে যে গুলিটা কোন দিক থেকে এসেছে, গুলি কোথা থেকে চালানো হয়েছে। এই বডিটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও, সব জানা যাবে। ডক্টর সালুকে কিছু জানতে পারলেন? অভিজিৎ, গুলিটা তো এর সামনে থেকেই লেগেছে। হ্যাঁ, সেটা তো আমরা জানি। আপনি অন্য কিছু বলুন। গুলিটা কোথা থেকে চলেছিল, কোন অ্যাঙ্গেল থেকে চলেছিল, এটা বলতে পারবেন আপনি? আমি তোমাকে দেখাতে পারি। হ্যাঁ, দেখান। এই দেখো, এই যে বুকের উপর সামনের দিকে যে ক্ষত আছে, যেখান দিয়ে গুলিটা এর শরীরের মধ্যে ঢুকেছিল সেটা ওপরের দিকে। আর এই দ্বিতীয় ক্ষতটা যেটা ওর পিঠে আছে, যেখান থেকে গুলিটা বেরিয়েছে, এটা নিচের দিকে আছে এইভাবে। তার মানে একে গুলিটা ওপর থেকে করা হয়েছে, আর প্রায় 28 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে। তার মানে হয় যে লোকটা গুলি চালিয়েছে সে ওপরের দিকে ছিল, আর নয়তো কোনো 10 ফুট উচ্চতার লোক ছিল। 10 ফুট লম্বা। ফ্রেডি, আজ পর্যন্ত তুমি 10 ফুটের কোনো লোককে দেখেছো? না স্যার। দেখেনি স্যার। আপনার দ্বিতীয় থিওরিটাই ঠিক। গুলিটা সামনে থেকেই করেছিল আর উপর থেকে। আগে আর যে গুলিটা চালিয়েছিল সে নিশ্চয়ই প্রফেশনাল কিলার, কেননা এতটা দূর থেকে একদম অ্যাকিউরেট এবং সঠিক নিশানা লাগানো কোনো সাধারণ মানুষের কাজ নয়। কিন্তু রজত, আমি একটা কথা বুঝতে পারছি না। এই লোকটাকে যদি সামনে থেকে গুলি করা হয় তাহলে এই লোকটার জানলার সামনে গুলি খাওয়ার পরে এইভাবে পড়া উচিত ছিল, মানে জানলার দিকে ওর পা থাকতো আর দরজার দিকে ওর মাথা থাকতো। কিন্তু আমরা যখন লাশটা পেলাম তখন ওর মাথা জানলার দিকে ছিল আর পা দরজার দিকে। এটা কি করে সম্ভব? সালুকে স্যার, এর ফিঙ্গারপ্রিন্ট থেকে এটা জানতে পারলেন যে এই লোকটা কে? না, সেটা জানা যায়নি, কারণ এর ফিঙ্গারপ্রিন্টটা আমাদের ক্রিমিনাল ডাটাবেসের কারোর সঙ্গে ম্যাচ করেনি। এই লোকটার পরিচয় যখন জানতে পারেনি তখন আমাদের এটা খুঁজে বের করতে হবে যে এই লোকটা আসলে ওখানে কাকে খুন করতে গিয়েছিল। স্যার, সেই সময় রাস্তায় অনেক লোকের ভিড় ছিল, আর অত লোকের ভিড়ের মধ্যে এই লোকটার নিশানায় কে ছিল সেটা কি করে জানবো? ফ্রেডি, আমরা কি তাহলে চুপ করে বসে থাকবো? স্যার, আমরা এটা বুঝতে পেরে গেছি যে এই রাইফেল কারোর নামে রেজিস্টার নেই, এর কোনো লাইসেন্স নেই। ইল্লিগাল গান, আমার তো আগে থেকেই সন্দেহ ছিল। স্যার, আমি এমন একটা লোককে চিনি, ও সেই লোকগুলোকে চেনে যারা এই ইললিগাল ওয়েপেন্সগুলোকে ডিল করে। ঠিক আছে, ওর সঙ্গে দেখা করে এটা খোঁজ নাও যে এই গানটা কে বিক্রি করেছিল আর কে কিনেছিল। স্যার, আমাকে আবার ওই বিল্ডিংয়ে যেতে হবে। বাচ্চারা বলছিল যে শুটার এখানে এখানে এইভাবে দাঁড়িয়েছিল জানলার দিকে। এবার খুঁজে দেখলে বোঝা যাবে যে গুলিটা কোন দিক থেকে এসেছিল
গুলিটা কোথা থেকে চালানো হয়েছিল। এই ম্যানিকুইনে 28 ডিগ্রির একটা গর্ত তৈরি করেছে না? ইয়েস স্যার। তাহলে লেজারের আলোটা ফেলো। এই নিন। রবি, অনেক দূরে, এখান থেকে ভালো দেখা যাচ্ছে না। 1 মিনিট দেখি। রজত, পেয়ে গেছি। লেজার লাইটটা ওখানে দেখা যাচ্ছে, ওই ছাদটায়। রজত, গুলিটা এখান থেকেই চালানো হয়েছিল, এখানেই কোথাও থেকে। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, এই দেখুন, এখান থেকে পুতুলটা পরিষ্কার দেখা যাচ্ছে। হ্যাঁ, একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে। মানে রজত, গুলি এখানেই কোথাও থেকে চালানো হয়েছিল। রজত, এই ছাদটাকে আমরা খুব ভালো করে দেখি। কোনো সূত্র বা কোনো এমটি সেল তো নিশ্চয়ই পাবো এখানে। স্যার, হ্যাঁ, বুলেট শেল তো পাইনি, কিন্তু এই জলের বোতল আর খাওয়ার প্যাকেটটা পেলাম। ওটা খুনিরও হতে পারে, এখানে বসে অপেক্ষা করছিল হয়তো। স্যার, স্যার এ হলো এই বিল্ডিং এর ওয়াচম্যান। নমস্কার স্যার। নমস্কার। এটা বলো, এই বিল্ডিং এর ছাদে তুমি কাউকে আসতে দেখেছো বড় কোনো ব্যাগ নিয়ে? না স্যার। তাহলে এই খাওয়ার জিনিস আর জলের বোতল কোথা থেকে এলো? স্যার এটা তো আমারই। গতকাল নাইটেও ডিউটি ছিল আর এখন দুপুরেও ডিউটি চলছে স্যার। এর জন্য আমি বাড়ি যেতে পারিনি স্যার, তাই ছাদে এসে ঘুমিয়ে পড়েছিলাম। তুমি নিচে কখন গেছো? স্যার এই 10 মিনিট আগে হবে। মানে সকাল থেকে 10 মিনিট আগে পর্যন্ত তুমি ছাদেই ছিলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি কাউকে এই ছাদে আসতে বা যেতে দেখোনি? রজত, আর কোনো সন্দেহ নেই, গুলি এই রুমের ভেতর থেকেই চালানো হয়েছিল। আচ্ছা স্যার, কিন্তু আপনার এরকম মনে হচ্ছে কেন? রজত, একটু ভেবে দেখো, গুলি যদি বাইরে থেকে চালানো হয়, মানে ছাদ থেকে, তাহলে এই শুটার এইভাবে পড়তো, আমি বলতে চাইছি দরজার দিকে পড়তো, আর এর পা জানলার দিকে থাকতো। কিন্তু আমরা একে কিভাবে পেলাম? এর পা ছিল দরজার দিকে আর মাথা ছিল জানলার দিকে। তার মানে হলো গুলি এই রুমের ভেতর থেকেই চালানো হয়েছে। ইয়েস স্যার, এর জন্যই তো ঘরে কোনো বুলেট পাওয়া যায়নি। গুলি ওর বুকে লাগে, পিঠ দিয়ে বেরোয় আর জানলা দিয়ে বেরিয়ে যায়। এক্স্যাক্টলি। হয়তো কোনো কারণে ও এদিকটায় ঘুরেছিল আর ব্যাস ওই মুহূর্তে ওকে গুলি করা হয়। স্যার যখন আমরা এই ফ্ল্যাটে এলাম তখন দরজা ভেতর থেকে বন্ধ ছিল। স্যার যদি গুলি ভেতর থেকে চালানো হয়, কোথা থেকে চালানো হয়েছে? সেটাই তো, এই খুনি কোথায় লুকিয়ে থাকতে পারে? লুকিয়েছে কোথায়? রজত, একটা কাজ করো, এই ম্যানিকুইনটাকে একটু ঘোরাও, এইভাবে ঘোরাও, উল্টো দিক দিয়ে। স্যার। আমরা জানতে পারবো যে গুলিটা কোথা থেকে চালানো হয়েছে আর খুনি কোথায় লুকিয়ে আছে। এখন যে তোমার লেজার লাইটটা আছে, ওটা এর উপরে ফেলো। মাই গড, স্যার লেজার তো স্পিকারকে নির্দেশ করছে। ওই স্পিকারটাকে নামাও আর খুলে ফেলো। স্যার, এর মধ্যে তো গান। হ্যাঁ রজত, গানের সঙ্গে সঙ্গে একটা ক্যামেরাও লাগানো আছে, শুটারের প্রতিটি পদক্ষেপ নজরে রাখার জন্য। আচ্ছা, তাহলে খুনি স্পিকারের ভেতরে লুকিয়ে বসেছিল। যেই শুটার কোনো কারণে একটু ঘুরেছে, খুনি ওর ওপরে গুলি চালিয়ে দেয়। এই মহেশের পুরো নাম হলো বেঈমান মহেশ। বেঈমান
কোনো গন্ডগোল করলেই ওকে উড়িয়ে দেবে। আপনি চিন্তা করবেন না বস, আমার নজর আর আমার টার্গেট দুটোই মহেশের ওপর থাকবে। মাল এনেছিস আমার? আমার কথা নড়চড় হয় না মহেশ বাবু। খোঁচা মারছিস? দরকার হলে গুলিও মারতে পারি। আমিও হাতে চুরি পরে নেই রে, কিন্তু গুলি চালানোর কোনো ইচ্ছে নেই আমার এখন। চল মাল দেখা। আগে টাকা দেখাও। টাকা দেখে একে এবার কি গুনে দেখাবো? তার দরকার নেই, টাকা কম থাকলে পরে হিসেব বুঝে নেব। কি কমলজিৎ? চালাকি করবে না, না হলে এই বন্দুকের মধ্যে যতগুলো গুলি রয়েছে সব তোমার মাথাতে ঢুকিয়ে দেবো, বুঝলে? রবি, ওকে ফটো দেখাও। একে চেনো? একে? না স্যার, আমি জানি না, আমি প্রথমবার দেখলাম। আচ্ছা, প্রথমবার দেখেছো? আর এই গানটাকে তো নিশ্চয়ই চেনো, হ্যাঁ? চেনো না? দেখ কমলজিৎ, শেষবারের মতন জিজ্ঞেস করছি, লোকটা কে? স্যার, এ লোকটা ভিকু। ভিকু? হ্যাঁ স্যার, 3 মাস আগে এর সঙ্গে আমার দেখা হয়েছিল। আচ্ছা, তখন আমি ওকে এই গানটা বেচেছিলাম। আরো কিছু বল ওর ব্যাপারে। স্যার, ও নিজেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, আর তারপরে আর ওর সাথে আমার কখনো দেখা হয়নি। প্রথম আর শেষবার দেখা হয়েছিল। আচ্ছা, প্রথমবার দেখা করেছিস, আর তুই বন্দুকটা বিক্রি করেছিস ওর কাছে? চেনা না অচেনা গানটাকে বিক্রি করলি, হ্যাঁ? কোথায় থাকে ওই ভিকু? স্যার, মনে হচ্ছে অনেক টাকা উপার্জন করেছে এই ভিকু। হ্যাঁ, পেশাদার খুনি বলে কথা। একটা কাজ করো, এই ঘরটাকে খুব ভালো করে তল্লাশি করো, হয়তো কিছু পাওয়া যাবে, যার থেকে জানতে পারবো ও কাকে মারতে এসেছিল। স্যার, হ্যাঁ স্যার, আলাদা করে এই 4টে নাম্বার লেখা আছে। স্যার, ভিকু এই 4টে নাম্বার এই ডায়েরিতে কেন লিখে রেখেছে? সেটাই তো দয়া, কোন রকম দেরি করার আগেই আমাদের খোঁজ নিতে হবে এই 4টে নম্বর কার। হয়তো ভিকু ওকে মারতে চেয়েছিল। এটা দেখে তো মনে হচ্ছে যে খুনি নিজের হাতেই এটা ফিট করেছিল। হ্যাঁ স্যার, আর এই বন্দুকে ছোট মোটো ক্যামেরা লাগানো রয়েছে। ফ্রেডি এটা দিয়েও দেখছিল যে গানের সামনে কে আসছে। আর এই রিমোট দিয়ে অপারেট করা হয়, যার মাধ্যমে এই গানকে ওপর নিচে, এই দেখুন, ডান দিকে বাঁ দিকেও ঘোরানো যেতে পারে। ব্যাপারটা পরিষ্কার, খুনি দূরে বসেছিল, আর দূরে বসেই ও ভিকুকে খুন করে। কিন্তু খুনি ওই ফ্ল্যাটে ঢুকলো কি করে? এগুলোর সেট করতে তোর অনেক সময় লেগেছিল, ওকে কেউ দেখতেই পেল না। বিল্ডিং এর ওয়াচম্যানকেও জিজ্ঞেস করলাম, সেও কিছু দেখেনি। আর স্যার, বিল্ডিং এ মেইন গেটে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তার ফুটেজ চেক করেছি, কিন্তু সেরকম কাউকেই দেখিনি যার উপর সন্দেহ যায়। আচ্ছা, খুনি ছদ্মবেশে আবার আসেনি তো? ইলেকট্রিশিয়ান, দুধওয়ালা, পেপারওয়ালা ছদ্মবেশে ভেতরে ঢুকে
এই সব কিছু সেট করে তারপর বেরিয়ে যায়, কেউ সন্দেহ করেনি। কিছু জানতে পারলে ভিকুকে কন্ট্রাক্টটা কে দিয়েছিল খুন করা? স্যার ভিকুর বাড়িতে যে ডায়েরিটা পাই সেখানে 4 জনের ফোন নাম্বার আছে। কারা এরা? স্যার নাম হচ্ছে মনীষ, রিতেশ, বিক্রান্ত আর হিতাং। 4 জনই বিজনেস পার্টনার ছিল। কিসের বিজনেস করতো এরা? সিকিউরিটি ইকুইপমেন্টে স্যার। এরা সিকিউরিটি এজেন্সিজ আর প্রাইভেট বিল্ডারকে ইকুইপমেন্ট সাপ্লাই করতো। কিন্তু স্যার এরকম ব্যবসা করে এরকম বিজনেসম্যানদের ফোন নাম্বার একজন কন্ট্রাক্ট কিলারের কাছে কি করে? হয় এরা 4 জন কাউকে মারার সুপারি দিয়েছিল, আর না হলে কেউ এই 4 জনকে মারার সুপারি দিয়েছিল ভিকুকে। স্যার আরও একটা ব্যাপার জানতে পারা গেছে, এই 4 জনের মধ্যে একজন মনীষ, 1 মাস আগেই ওর খুন হয়েছে। কি করে খুন হয়েছিল এই মনীষ? স্যার মনীষ একটা কফি শপে বসেছিল যখন কেউ ওর উপর গুলি চালায়। পুলিশ রেকর্ড অনুযায়ী 9mm স্নাইপার রাইফেলের গুলি ছিল। স্যার কফি শপেই মনীষ মারা যায়। স্নাইপার রাইফেলের গুলি? মানে এই 4 জন পার্টনারই ভিকুর নিশানায় ছিল। মনীষকে তো মেরেই দিয়েছে, বাকি এই 3 জনের মধ্যে একজনকে মারার জন্যই ও ওই ফ্ল্যাটে ঢুকেছিল। কিন্তু কাকে? স্যার ওখানের রাস্তাতেই যে জুয়েলারি শপ আছে তার সিসিটিভি ক্যামেরার ফুটেজ শ্রেয়া দেখছে, হয়তো কিছু জানা যাবে। স্যার হ্যাঁ শ্রেয়া, স্যার এই দেখুন, এই লোকটা অনেকক্ষণ ধরে এক জায়গায় দাঁড়িয়ে আছে আর বারবার নিজের ঘড়িটা দেখছে। হ্যাঁ স্যার, দেখে তো মনে হচ্ছে এ অনেকক্ষণ ধরে কারুর জন্য অপেক্ষা করছে। এই লোকটা কে? একটু জুম করো তো। এ তো ওই 4 পার্টনারের মধ্যে একজন, বিক্রম। ইয়েস স্যার, তার মানে মনীষের পরে ভিকুর পরবর্তী শিকার বিক্রম ছিল। না রজত, আমার তা মনে হচ্ছে না, কারণ বিক্রম অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিল। যদি ভিকু বিক্রমকেই মারতে চাইতো তাহলে অনেক আগেই মেরে ফেলতো। ইয়েস স্যার, তাহলে ভিকু বিক্রমকে নয় সেই লোকটাকে মারতে চাইছিল যার জন্য বিক্রম অপেক্ষা করছিল। কিন্তু স্যার এ তাহলে কার জন্য অপেক্ষা করছিল সেটাও জানতে পারা যাবে। তুমি এটাকে একটু ফরওয়ার্ড করো তো। রিতেশ, এ তো ওদেরই পার্টনার। মানে বিক্রম প্রথমে এক পার্টনার মনীষকে খুন করায় আর তারপরে দ্বিতীয় পার্টনার রিতেশকে মারতে চাইছিল। কিন্তু স্যার এই সব কিছুর পেছনে বিক্রমের উদ্দেশ্যটা কি ছিল? সেটা তো এই বিক্রমই বলতে পারবে। ধরো এই বিক্রমকে। হ্যালো, হ্যাঁ যশপাল, আজকের এই প্রেজেন্টেশন না খুব ইম্পর্টেন্ট। এই কন্ট্রাক্টটা হাত থেকে বেরিয়ে গেলে কোটি টাকার লোকসান হয়ে যাবে। আমি অফিস পৌঁছাচ্ছি, এই গাড়িটা পার্ক করেই ওপরে আসছি। প্লিজ আপনারা ওইদিকে সরে যান, প্লিজ প্লিজ সরে যান, সরে যান, সরে যান, জায়গাটা খালি করে দিন। যান এইদিকে, আসুন। আপনারা প্লিজ এদিকে সরে যান, আপনারা এদিকে সরে যান। একটু উল্টাও ওকে। স্যার ওর বুকেতে গুলি মারা হয়েছে। হ্যাঁ সচিন,
এই বিক্রমকে ঠিক ওইখানেই গুলিটা করেছে যেখানে মনীষকে করেছিল। একটা কথা বলো, কেউ কিছু দেখেছো? কি হয়েছিল এখানে? স্যার আমি দেখেছিলাম স্যার, বিক্রম স্যার গাড়ি থেকে নেমে যখন অফিসের দিকে যাচ্ছিল তখনই গুলি লেগেছে আর এখানে পড়ে যায়। আচ্ছা, কে গুলি চালিয়েছিল কেউ দেখেছো তোমরা? না স্যার, দেখতে পাইনি। আপনারা কাউকে এখান থেকে বড় একটা ব্যাগ নিয়ে যেতে বা নিয়ে আসতে দেখেছেন? না স্যার। আচ্ছা ঠিক আছে, গুলি চালানোর শব্দ তো কেউ শুনতে পাবে? না স্যার। আরে শুনতে পাবে না? আচ্ছা, বিক্রমের অফিসটা কোথায়? ওই যে ওইদিকে বিক্রম বাবুর অফিস। সচিন, গুলিটা তো এখান থেকে চালানো হয়েছিল, এই বিল্ডিং থেকেই। কিন্তু বিল্ডিং এর জানলাগুলো তো বন্ধ আছে, তাহলে গুলি ছাদ থেকে চালানো হয়েছিল। ছাদ থেকে মনে হচ্ছে ওই লোকটারই কাজ, ওই খুনিটার, যে খুনিটা মনীষকে মেরেছে। ছাদ থেকে গুলি চালানো হয়েছিল। একটা কাজ করো, ওই ছাদে গিয়ে দেখো দেখো কিছু পাওয়া যায় কিনা। আর এই বিল্ডিং এ যত লোক আছে তাদের জিজ্ঞাসাবাদ করো। জিজ্ঞেস করো ওই জোন থেকে কোনো অচেনা লোককে বিল্ডিং এ আসতে যেতে দেখেছে কিনা। হ্যাঁ স্যার, আমরা যাকে খুনি ভাবছিলাম তাকেই তো কেউ খুন করে গেছে। হ্যাঁ, সেটাই তো আমি ভাবছি। বিক্রম নীতিশকে মারার চেষ্টা করেছিল, আর না হলে বিক্রমকেই কেউ মেরে দিয়েছে। স্যার, হ্যাঁ, স্যার এই দেখুন এই ফোন, মনে হয় এটা বিক্রমের। দেখো তো শেষবার কার সাথে কথা বলেছিল? হ্যাঁ স্যার, স্যার এই শেষবার কোনো যশবন্তের সঙ্গে কথা বলেছে। যশবন্ত? যশবন্ত বিক্রমের ম্যানেজার? কি হচ্ছে স্যার? এই 4 পার্টনারের সবাই এক এক করে খুন হয়ে যাচ্ছে। একটা কথা বলো যশবন্ত, বিক্রমের এই অফিসে আসার কথা ছিল, সেটা কে কে জানতো? ও তো প্রত্যেকদিন সকাল 10টায় আসে স্যার, এই সমস্ত স্টাফেরাই জানে। শেষবারের মতন তোমার সঙ্গে বিক্রমের কথা হয়েছিল? হ্যাঁ স্যার। কি কথা হয়েছিল? স্যার ওটা তো একটা প্রেজেন্টেশনের ব্যাপারে কথা হয়েছিল। প্রেজেন্টেশন? আর কিছু নয়? না স্যার। কাউকে তুমি সন্দেহ করো? কে করতে পারে এই কাজটা? এমন কে হতে পারে স্যার? আমি কার উপর সন্দেহ করব যে বিক্রমকে মারতে পারে? শুধু বিক্রমই নয়, খুনি এমন একজন লোক যে তোমাদের 4 জনের শত্রু। কি? হ্যাঁ, ও তোমাদের 4 জনকে মেরে ফেলতে চায়। কিন্তু স্যার, আমি তো বুঝতে পারছি না যে আমরা 4 জন এমন কি করেছি ওর, ও আমাদের কেন মারতে চায়? কাল তুমি আর বিক্রম এই বিল্ডিং এর নিচে দেখা করেছিলে না? হ্যাঁ স্যার। ওখানে ভিকু নামে একজন শুটার তোমাকে টার্গেট করেছিল, তোমাকে। কিন্তু কে যেন ওকেই খুন করে দিয়েছে। কি? ভিকু আমাকে মারতে চাইছিল? হ্যাঁ, আমি তো ভেবেছিলাম এই সমস্ত ঝামেলার পিছনে বিক্রম আছে, আর ওই ভিকুকে তোমাকে মারার জন্য কন্ট্রাক্ট দিয়েছিল। না না স্যার, এমন হতে পারে না। বিক্রম শুধু আমার পার্টনার ছিল না, ও আমার ভালো বন্ধুও ছিল। আপনার চতুর্থ পার্টনার হেতাং, সে এখন কোথায়? ও তো গত 1 মাস ধরে শহরের বাইরে রয়েছে। ওর বাবার শরীরটা একটু খারাপ আছে। কবে আসছেন উনি? ও তো বলেছিল যে যত তাড়াতাড়ি সম্ভব ও ফিরে আসবে। কিছুদিন আগে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল না? হ্যাঁ স্যার। কি হয়েছিল? 5ই মে আমি আমার ওয়াইফ আর বাচ্চার সঙ্গে একটা পার্টি থেকে ফিরছিলাম। গাড়ির টায়ারটা মাঝখানেই ফেটে যায় আর অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সেই অ্যাক্সিডেন্টে আমার বউ আর বাচ্চা তো মরে যায়, কিন্তু আমি জানি না কি করে বেঁচে গেলাম। হঠাৎ করে টায়ারটা ফাটলো কি করে? আসলে আমার গাড়িতে কেউ গুলি করেছিল, সেই গুলিটা আমার গাড়ির টায়ারে লাগে আর ফেটে যায়। গাড়ি অনেক স্পিডে ছিল আর আমি ওটা কন্ট্রোল করতে পারি না। ব্যাস। আচ্ছা, তোমার কোনো শত্রু আছে? আমি বলতে চাইছি কোনো বিজনেস রাইভাল? না না স্যার, আমি জানি যে বিজনেসে কম্পিটিটর থাকে, রাইভালস থাকে, কিন্তু আমার মনে হয় না যে কোনো শত্রু থাকবে। স্যার, হ্যাঁ, বিল্ডিং এর ছাদ থেকে আমি এই বুলেটের শেলটা পেলাম। 9mm সেল, লং রেঞ্জ রাইফেলের সেল এটা। স্যার, তাহলে তো একটা ব্যাপার নিশ্চিত যে খুনি ছাদ থেকে বিক্রমের উপর গুলি চালিয়েছিল। হ্যাঁ পুরবি, আমাদের সন্দেহ ঠিক বেরিয়েছে।
যে মনীষকে গুলি চালিয়েছে ওই বিক্রমের ওপর গুলি চালিয়েছে, ওই বিক্রমকে গুলি চালিয়েছে। সচিন, খুনিকে কেউ আসতে যেতে দেখেছে এই বিল্ডিং এ? স্যার আমি সমস্ত অফিসে চেক করেছি, কিন্তু কেউ কোথাও তাকে দেখেনি। কিন্তু স্যার এটা কিভাবে সম্ভব? সেটাই তো, ও কোথাও তো ঢুকেছে বিল্ডিং এ, কোনো জায়গায় তো লুকিয়েছে। স্যার বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে রেনোভেশনের কাজটা চলছে, আর মজদুরদের যাতায়াত লেগেই থাকে, তার জন্য বিল্ডিং এর লোকেরা পেছনের দরজাটা খুলে দিয়েছে তাদের জন্য। ব্যাস, আর ও ওখান দিয়েই ঢুকেছে ওর নিজের ড্রেস চেঞ্জ করে, আর ও ওর নিজের কাজ সেরে সুবিধাটা নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। এই লোকটা তো খুব বিপজ্জনক। হ্যাঁ, ভীষণ বিপজ্জনক লোক ওটা। 3-3টে খুন করে ফেলেছে ও। তুমিও সাবধানে থাকবে। তুমি যেখানেই যাও কেউ যেন কিচ্ছুটি জানতে না পারে। আর সচিন, এর চতুর্থ পার্টনার হিতাঙ্ক, ওকে কন্ট্যাক্ট করো আর ওকে বলো যে যখনই ও শহরে আসবে আমাকে যেন ইনফর্ম করা হয়। স্যার রিতেশ যখন নিজের পরিবারের সঙ্গে ওই পার্টি থেকে ফিরছিল, ওর গাড়িতে একটা গুলি চালানো হয় যেটা টায়ারে গিয়ে লাগে। রিতেশ গাড়িটাকে কন্ট্রোল করতে পারেনি আর গাড়িটা ব্রিজ থেকে পড়ে যায়। এই অ্যাক্সিডেন্টের কারণে ওর স্ত্রী এবং একমাত্র ছেলের মৃত্যু হয়, কিন্তু ও বেঁচে যায়। আর এই অ্যাক্সিডেন্টটা কবে হয়েছিল? স্যার মনীষের খুনের 1 সপ্তাহ পরে। আচ্ছা, ভিকুর হাত নেই তো এই অ্যাক্সিডেন্টে? স্যার আমার তো রিতেশের উপর সন্দেহটা ঘন হচ্ছে। হতে পারে নিজের পরিবার আর পার্টনারের বদলা নেওয়ার জন্য ওই ভিকুর উপরে গুলি চালায়। হ্যাঁ, কিন্তু ভিকুকে তো রিমোট কন্ট্রোল থেকে গুলি করা হয়েছিল, আর ফুটেজে দেখাচ্ছে রিতেশ বিক্রমের সঙ্গে দেখা করতে এসেছিল। যদি ও কিছু করতো তাহলে আমরা তো ফুটেজে দেখতেই পেতাম। যদি রিতেশ আর হিতাং ভিকুকে খুন না করে থাকে তাহলে কে করলো? আচ্ছা, এদের কোনো বিজনেস রাইভেল ভিকুকে কন্ট্রাক্ট দেয়নি তো ওদের মারার জন্য? এই 4 জন পার্টনারের বিজনেস রাইভেলের ব্যাপারে খোঁজ নিয়েছো? নিয়ে দেখেছি স্যার, কিন্তু এখনো কাউকে সন্দেহ করা যাচ্ছে না। কিন্তু স্যার একটা অদ্ভুত ব্যাপার সামনে এসেছে। কি? ওদের ফার্ম একটা অর্ডার পেয়েছিল, একটা প্রাইভেট সিকিউরিটি এজেন্সিকে মাল পাঠাতে হবে, কিন্তু শেষ মুহূর্তে অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়। তাহলে এই অর্ডারের এই পার্টনারদের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক থাকতেই পারে স্যার। অর্ডারটা অনেক বড় ছিল, কোটি টাকার প্রায়। শেষ মুহূর্তে অর্ডারটা ক্যান্সেল হওয়ার কারণে ওদের বেশ লোকসান হয়েছিল, এমনকি এখনো কোম্পানিটা ঋণে ডুবে আছে। আর এই অর্ডার ক্যান্সেল হওয়ার কারণ? স্যার ওটা তো জানা যায়নি, কিন্তু 4 জন পার্টনারেরই বিরুদ্ধে একটা কোর্ট কেস চলছে। আর স্যার ঠিক এই টেনশনের কারণেই ওই 4 জন পার্টনারের মধ্যে অ্যানুয়াল জেনারেল মিটিং এ ঝগড়াও হয়েছিল। খোঁজ নাও ওই কন্ট্রাক্টর তার অর্ডার কেন ক্যান্সেল করেছিল। ওখান থেকে আমরা এমন কোনো সূত্র বা প্রমাণ পেতে পারি যার সাহায্যে এই কেসটা সলভ হয়ে যাবে। সিআইডি, আপনার কাছে কিছু প্রশ্ন ছিল। প্রশ্ন? কিসের প্রশ্ন? রেডিয়ান সিকিউরিটি ইকুইপমেন্টের 4 পার্টনার মনীষ, হিতাং, রিতেশ আর বিক্রম আপনি চেনেন? আগে হ্যাঁ, ওরা আমাদের কোম্পানির সিকিউরিটি সব থেকে বড় সাপ্লায়ার। তাহলে ওদের একটা বড় অর্ডার লাস্ট মোমেন্টে ক্যান্সেল করেছিলেন কেন? এই জন্য করে দিয়েছি, তার কারণ ওদের কোয়ালিটি একেবারে বাজে এবং দাম খুব বেশি ছিল। আপনার এজেন্সি সেই কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিয়েছিল, তার কারণ? তাছাড়া আর কি করতাম? দেখুন, শহরের ভিভিআইপিস, শহরের বড় বড় সেলিব্রিটিরা আমাদের ক্লায়েন্ট। আমরা প্রাইভেট ব্যাংকগুলোকেও সার্ভিস প্রোভাইড করি, আর ওদের এই জঘন্য কোয়ালিটির জন্য আমাদের কিছু ক্লায়েন্টস রাইভালস গ্রুপের কাছে চলে গেল, আর কিছু মানুষ তো মারাই গেল। ও, তার মানে ব্যাপারটা শুধু অর্ডার ক্যান্সেল করাতেই থমকে নেই, ঘটনা আরো অনেক দূর গড়িয়েছে। আগে হ্যাঁ, আমি ওদের বিরুদ্ধে কোর্টে কেস করেছি। এই 4 জনের বেপরোয়া স্বভাব আর লোভের জন্যই মানুষগুলো মারা গেছে, আমাদের জন্য নয়। আর যদি আমরা কোর্টে এই কেসটা জিতে যাই, এই 4 জনের প্রত্যেকের জেলে পৌঁছবে। স্যার এই কেসটা তো আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। হতে পারে এই কারণেই এমন কেউ আছে যে এই 4 জনকে মারতে চাইছে। আচ্ছা, এমন কি কেউ আছে যার এই অর্ডারটা ক্যান্সেল হওয়ার ফলে ক্ষতি হয়েছে? এমন কোনো লোকসান হয়েছে যার ফলে ওই 4 জনের ক্ষতি করতে পারে? ওই কোম্পানিকে ফাইন্যান্স দুজনই করছিল, হর্ষদ আর শান্তনু। এই অর্ডারটা ক্যান্সেল হওয়াতে ওদের কোটি কোটি টাকার লোকসান হয়েছে। তাহলে এখনো পর্যন্ত এই সন্দেহের তীরটা 2 ফাইন্যান্সার হর্ষদ আর শান্তনুর উপরই আটকে আছে। হতে পারে রাগের মাথায় এরা দুজনে এই 4 জন পার্টনারকে মারার প্ল্যান করেছে। শ্রেয়া, এই 2 জন ফাইন্যান্সারের ব্যাপারে সব ইনফরমেশন নাও। স্যার। হ্যালো, হ্যাঁ বলো। কি? ঠিক আছে,
কি হলো স্যার? চতুর্থ পার্টনার হিতাং শহরে ফিরে এসেছে আর ও এয়ারপোর্টের কাছে একটা হোটেলে চেক ইন করেছে। ওই ভয়ঙ্কর খুনি ওর উপর আক্রমণ করার আগেই ওকে আটকাতে হবে। স্যার আমি বারবার ওনাকে ফোন করে যাচ্ছি, কিন্তু ওনার রিং হয়ে যাচ্ছে, ফোন তুলছেন না। আচ্ছা, হোটেলের রিসেপশনে বলো ওনার রুমে ফোন করে কানেক্ট করতে। স্যার আমি ওখানেও ফোন করেছি, কিন্তু ওনারা বললেন যে হেতাঙ্ক নিজের ঘরে নেই। ঘরেই নেই? কোনো সমস্যায় পড়েনি তো? খারাপ কিছু হওয়ার আগে আমাদের ওখানে পৌঁছতে হবে। আরে শোনো, হাউসকিপিং এর সমস্ত স্টাফ গেল কোথায়? কখন থেকে খুঁজছি সবাইকে। আমি মনুর সাথে কথা বলতে চাই। আমি তোমার সঙ্গে কথা বলছি। তোমার কি নাম? হ্যাঁ স্যার, হ্যাঁ আমি ওনাকে পার্সোনালি অ্যাটেন্ড করেছিলাম। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি কেবিনে আসছি। শোনো, মনুর সঙ্গে দেখা হলে ওকে বলবে আমার সঙ্গে দেখা করতে। আমি ম্যানেজারের সঙ্গে কথা বলে আসছি। আচ্ছা, ওই যে দুজন ফাইন্যান্সার হর্ষদ আর শান্তনু, ওদের ব্যাপারে কি জানতে পারলে? স্যার দুজন পার্টনার বিজনেসের ব্যাপারে গত 1 মাস ধরে বিদেশে আছে। স্যার যদি দুজনেই 1 মাস ধরে বিদেশে থাকে তাহলে এই পার্টনারদের খুন কে করছে? স্যার এই বিজনেস ডিলে 4 জন পার্টনার আর 2 জন ফাইন্যান্সার আছে। স্যার আমরা কাকে সন্দেহ করব? তাকে, যাকে এখনো পর্যন্ত আমরা সন্দেহ করিনি। আপনার গেস্ট মিস্টার হেতাঙ্ক এখন কোথায়? আপনি আগেও তো ফোন করেছিলেন এটা জানতে। আপনি বলুন ওনাকে এখন কোথায় পাবো? এই একটু আগেই তো নিচে গেলেন, বোধহয় জিমে থাকবেন অথবা সুইমিং পুলেতে, কফি শপেও বসে থাকতে পারেন। আচ্ছা এই ছবিটা দেখুন, এটা মিস্টার রিতেশ শেঠ। আপনি একে আপনার হোটেলে আসতে যেতে দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খানিকক্ষণ আগে আমি ওনাকে এই হোটেলেই দেখেছি। দেখেছেন? তোমাকে আমি ছাড়বো না, ছাড়বো না। তোকে অনেক দিন থেকে খুঁজছিলাম। হ্যাঁ স্যার, হ্যাঁ আমি সবাইকে মেরেছি। কেন? ওরা তো তোমার বিজনেস পার্টনার ছিল না? তোমার তো বন্ধু ছিল। বন্ধু ছিল না স্যার, সব বিশ্বাসঘাতক ছিল।
আমার জন্য এরা লক্ষ কোটি টাকার কন্ট্রাক্ট পেত, কিন্তু এরা মার্কেটে লো কোয়ালিটির হালকা মাল বেচতে শুরু করে দেয়। তাহলে তো তুমি পুলিশে রিপোর্ট লেখাতে পারতে। হ্যাঁ, যতক্ষণ আমি জানতে পেরেছিলাম ততক্ষণ অনেক দেরি হয়ে গেছিল। কন্ট্রাক্টর আমাদের উপর ক্রিমিনাল কেস ফাইল করে দিয়েছিল। আমি আমার মুখ খুলতে চেয়েছিলাম, কিন্তু এরা সবাই আমারই মুখ বন্ধ করার চেষ্টা করে। আর যখন তুমি চুপ থাকতে অস্বীকার করলে তখন উনি তোমার এবং তোমার পরিবারের অ্যাক্সিডেন্ট করিয়ে দেন, যাতে তোমার স্ত্রী এবং বাচ্চা তো মারা যায় কিন্তু তুমি বেঁচে যাও। হ্যাঁ স্যার, তারপর আমি ভাবলাম আমি যদি পুলিশের কাছে যাই তাহলে এরা আমার মা বাবাকেও মেরে ফেলবে। তাই আমি ভিকু কন্ট্রাক্ট কিলারকে হায়ার করি। আর ওকে তুমি 4 জনের নাম আর ফোন নাম্বার দিলে, যার মধ্যে একটা নাম তোমারও ছিল। সেটা সবাইকে বোকা বানানোর জন্য ছিল। ভিকুর সঙ্গে আমি শুধু ফোনে কথা বলেছিলাম, ও আমাকে দেখেনি। কিছু টাকা আমি ওর অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিলাম। সবার প্রথমে ভিকু মনীষকে কফি শপে খুন করে, আর ওই দিন যখন ও তোমাকে আর বিক্রমকে মারার কথা ছিল তার আগে তুমি ভিকুকে মেরে দিলে। হ্যাঁ, যেই ফ্ল্যাট থেকে আমি ভিকুকে বিক্রম আর রিতেশ মানে আমার ওপর গুলি চালাতে বলেছিলাম, সেই ফ্ল্যাটটা আমার ছিল না, সেই ফ্ল্যাটটা আমার বন্ধুর ছিল। আমি ওই বিল্ডিংয়ে এসি মেকানিক সেজে ঢুকেছিলাম, তাই ওখানে কেউ আমায় চিনতে পারেনি। আর ভিকু আসার আগেই তুমি ওই ফ্ল্যাটে ঢুকে ওই রিমোট কন্ট্রোল সেট গানটা রেখে এসেছিলে, যেটা দিয়ে তুমি ভিকুকে মেরেছিলে। তুমি ভিকুকে বলির পাঁঠা বানিয়েছো যাতে সবাই মনে করে যে তুমিই ভিকুর টার্গেট ছিলে। আর তারপর আমি বিক্রমকে নিজে শেষ করে দিই। আর আজ যদি আপনারা সময় মতো না পৌঁছতেন না, তাহলে আজ আমি একেও শেষ করে দিতাম। প্রতিশোধের নেশায় তুমি খুনি হয়ে গেছো। এই শয়তান ওর কর্মের ফল অবশ্যই পাবে, কিন্তু 3 খুন করার অপরাধে তোমার ফাঁসি হবে। ফাঁসি।